মাহফুজ প্রথম স্ট্যাটাসটা দিল এইটা, আওয়ামী লীগ বেট করেছে দেখো নাই, ধর্মতত্ত্ব আওয়ামী লীগের ধর্মতত্ত্ব সে বলে, ইমান আবার ফেরত এসছে, কিভাবে ফিরলো সে গল্প, বেশ বড় কাব্যিক একটা স্ট্যাটাস দিয়েছে। এবং আশিক নজরুল যে বলেছে আওয়ামী লীগ ব্যাক করে নাই, আর তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই আশিক নজরুল আগে কি বলতেন তার একটু শুনি আওয়ামী লীগ সম্পর্কে। কোনোদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। যত দল আছে বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ। 1972 সনের সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত করে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ তাজউদ্দিনের দল। আওয়ামী লীগ কোনোদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। স্যার এমন কথাবার্তা বলেছিলেন বিভিন্ন সময়, এই কথাগুলো স্যারের জন্য বুমেরাং হয়ে আসতেছে। আসলে কি বলবো, আর মনে মনে বোধ বলতেছে যে আয়াল্লাহ খালেদ যদি আমার এই ভিডিওটা শেখ হাসিনার ঘোষণাটাকে আপনি কিভাবে দেখেন? আমি সেটা পজিটিভ দেখি এবং এটাই সত্য হবে, তো কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা তো অবশ্যই ফিরবেন, কেউ ঠেকাইতে পারবে না। যেতটুকু সম্ভাবনা ছিল, আপনি কি জানেন শুধু হামের টিকার অভাবে যে শিশুরা মারা যাওয়ার পরে শেখ হাসিনা যে ক্রাইসিস ম্যানেজার ছিলেন তার সমালোচকরাও এখন বলতেছে। আমরা বলতেছি না, আমরা তো আমাদের তো শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, নরেন্দ্র মোদী দোসর, বলে আমাদের কথা বাদ দেন, মানে আমার কথা বাদ দেন। আমি আমি শুধু আমি যে নিজে ফোন করে কথা বলি সাধারণ মানুষের সাথে তা না, হতে পারে আমার সাথে কথা বলার সময় কেউ কেউ হয়তো আমাকে আমাকে নেগেটিভ বেশি বলতে পারে অথবা পজিটিভ বেশি বলতে পারে। তার জন্য আমি কি আমার কৌশলটা বলি আপনাকে। যেমন ধরেন, এটা আমি কোনো নেতার বেলায় করি না, সাধারণ পাবলিকের বেলায় করি। ধরেন আপনার এলাকার একজন নাম্বার আমি নিয়ে বলি যে তুমি তোমার এলাকার চায়ের দোকানে যাবা, গিয়ে একটু শেখ হাসিনার কথা উঠাবা, আর তোমার অডিওটা একটু কোনো ব্যক্তিকে হেয় বা উপরে উঠানো নিচে নামানোর শত্রুতা বসত না, তোমার অডিওটা শুধু আমাকে শোনাবা, কি বলে আমি একটু শুনতে চাই। এবং তুমি কোনো কমেন্টস করবে না, শুধু তোলবা শেখ হাসিনার কথা বা আওয়ামী লীগের কথা বা বা বাম ভাইয়ের পোলাদের কথা বা যে কোনো একটা প্রসঙ্গ বলে দেয় যে কথাটা তোলো। জাস্ট সে মোবাইলটা অন রাখে, আমি অডিওতে শুনি মানুষ কি কি বলতেছে। আশ্চর্য হয়ে যায় মানুষ। আমার এই কৌশলটা যে কেউ প্রয়োগ করে দেখতে পারেন। আমি আমার ভাবির পোলাদের বলবো, বাবা তোমরাও একটু শুনে তোমাদের কি সুন্দর মাশাআল্লাহ গালি গালাজ করে, মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমার ভাবির পোলাদের এত সুন্দর সুন্দর গালি দেয়। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের মানুষ এখানে এদেরকে ভাবির পোলা বলে গালি দেয়। এটা মানে এর জন্য আমার ভালো লাগে যে মার্কেট পেয়ে গেছে ভালো। এখন মানুষের বিশ্রী গালি দেয় না, ভাবির পোলা গালি দেয়, মানে বিশ্রীর বদলে ভাবির পোলা গালি। তো সেইখানে আমরা দেখেছি হামের টিকার প্রসঙ্গের ব্যাপারে মানুষের চিন্তা চেতনা টোটালি শেখ হাসিনামুখী হয়েছে। আওয়ামী লীগ শব্দটা কম উচ্চারণ করে, মানে বলে যে শেখ হাসিনা থাকলে আজকের দেশে এই অবস্থা হইতো না, এইভাবে বলে। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বিশেষ করে আমার অঞ্চলের মাইন্ডসেট আমি বুঝি। আমি তাদের সম্পর্কে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, যদিও টাঙ্গাইল এখন ঢাকার মধ্যে চলে গেছে, টাঙ্গাইলেরও আমি কথা শুনেছি এরা কে কি বলে। ইভেন আমি বিএনপি অধ্যুষিত বিএনপির ভিতরে বসে থাকে তাদের বলি তোমরা একটু আলোচনা করো, তোমরা একটু শুধু কথাটা তুলে দাও, দোকানে কি বলে বা বাস স্ট্যান্ডে কি বলে বা একটু চা খাচ্ছে এক জায়গায় কি আলোচনা করে, এগুলো একটু শোনাও। আমি শুনি, বিস্মিত হয়ে যাই। এই হামের শিশু মৃত্যুর ঘটনার পরে আপনি বিশ্বাস করেন জুলাই সন্ত্রাসীদের কি বিচার হতো কি হতো না সেটা তো ভবিষ্যৎ নির্ভর করবে, হবে কি হবে না। এই হামের টিকার অভাবে শিশুর মৃত্যুর কারণে একটা উপদেষ্টা জানে বাঁচতে পারবে না, একটা উপদেষ্টা এই দেশ থেকে চলে যেতে ভাগতে পারবে না। সেটা পদত্যাগকারী উপদেষ্টা হোক আর সইরা যাওয়া হোক আর থাকা হোক, এবং একটা ভাবির বলা এই দেশের মানুষের মায়েদের কাছ থেকে তারা রক্ষা পাবে না। এই শিশুর যে সমস্ত মায়েরা বাবারা ভুক্তভোগী, কেউ তাদের ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, এরাই ছাড়বে না। শুধুমাত্র সেনাবাহিনী আছে বলে, নইলে তো এখনই ধরে ফেলতো। আপনি কি ভেবেছেন এই যে হাজার হাজার শিশু মারা গেল, মানে শাপলা চত্বরের রাইতের আধারে মারা গেল, ওগুলো মানুষ চোখে দেখে ওটা কোনো হত্যা হয়ে যায়। কিন্তু এই যে শিশু যে মারা যাচ্ছে শিশুরা, আপনি দেখেছেন কোনো বিএনপির কোনো নেতা বা তারেক রহমান কোনো শিশুকে দেখতে গেছে? যায়নি।
শেখ হাসিনার কথা মানুষের কেন মনে পড়বে না আমাকে বলেন, কেন মনে পড়বে না? আসিফ সারের কথা যেটা বললেন, তো একটা টোটালি বাটপার। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এক ধরনের কথা বলে, তখন অসমাপ্ত আত্মজীবনী তার জন্য কোরআন হাদিস হয়ে যায়। এরকম আমি নিজে এই অসমাপ্ত আত্মজীবনী বিক্রি করতাম বঙ্গবন্ধুর বই গাড়িতে। আমি এরকম তেল মারা বক্তব্য কোনোদিন পোস্টে লিখি নাই। আসিফ সার যেভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে তেল মেরেছেন, আর যে এখন যেটা দেখালেন, এই বক্তব্য শুনে তো বুঝাই যায় না, মনে হয় যে সে আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী এমপি ছিল, এরকম ভাব। এই কথাগুলো তো মনে হয় আপনিও বলেন নাই, আমি তো বলি নাই। আওয়ামী লীগের নেতা এরকম ভাবে বলে না, যে সুন্দর করে বললো। আবার সেই ব্যক্তিটি আবার দেখেন 180 ডিগ্রি উল্টে এখন কি বলতেছে, মানে কত বড় বাটপার, কত বড় বাটপার। আর হবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর পাশের আমরা ছবি দেখি, সেটা শিশু হোক, বড় হোক, ছোট হোক, বয়স্ক হোক, বঙ্গবন্ধুর কন্যার পাশের থাকা ছবি তোলা লোকগুলোই তো দেখতেছি তাদের ভাষা উল্টে গেছে। আর এই আসিফ সারের মতো বাটপারের কথা আর কি বলবো। তবে জনগণ আয়াল্লাহ খালেদ বলে যে তাকে ধরবে ওয়াপের মতো, আসিফ স্যার কোথাও যাইতে পারবে না। জনগণ ওয়াপ বুঝেন কিনা জানি না, আমাদের এলাকায় একটা ওয়াপ বলতে একটা শব্দ আছে, যে ঠিক আছে সেই ওয়াপের মতো গিয়ে ধরবে, মুরগি যেভাবে ধরে ওইভাবে পাবলিক আসিফ স্যার ওয়াব মানে কি ওয়াব? ওয়াপ হইলো শেয়ালো না, বিড়ালের মতোই দেখতে, একটু বড় হয়, মুরগি টুরগি নিয়ে চলে যায় আর কি। ঠিক আছে, আমাদের অঞ্চলে এটাকে বলো ওয়াপ, জঙ্গলে থাকে। একের যে যাকে ধরবে সে ধরবেই, ছেড়ে যেতে হয়। তাই বাংলাদেশের মানুষজন তো ওয়াপের মতো গিয়ে, আমাদের জানবার লোক বুঝে ফেলছে ওয়াপ কি, এটা প্রাণী যে রাতের বেলা মুরগি চুরি করে খায়। ঠিক আছে, ছোট ছাগলের বাচ্চা নিয়ে যাবে, ভেড়ার বাচ্চা নিয়ে যাবে, ওগুলো এই ধরনের একটা প্রাণী আছে। ওইরকম পাবলিক ওয়াপের মতো সন্ধ্যার পরে ধরবে, সন্ধ্যা নয় দিনের বেলায় ধরবে আসিফ সারকে, বদযাত্রাকে পাবলিক ধরবে, কেউ কেউ রেহাই পাবে না, আপনি বিশ্বাস আচ্ছা করেন। ফরিদ ভাই, শেখ হাসিনার বক্তব্যে কয়েকটা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে আমার আমার পাসপোর্ট নেই, পাসপোর্ট দাও। দ্বিতীয় হচ্ছে আমাকে যে বিমানে এখানে রেখে গেছো সেই বিমান পাঠাও। তৃতীয় হচ্ছে কোন জেলখানাটা রাখবে সেটা ঠিক করো। চতুর্থ হচ্ছে ফাঁসির ইয়ার ঠিক করো, ব্যবস্থা ঠিক করো। এই চারটা পয়েন্ট। গভর্নমেন্ট তো হতভম্ব কয়েকই, হ্যাঁ। তারপরে আবার আমি কালকে আসাদুজ্জামান কামালকে ফোনে কন্ট্যাক্ট করছিলাম। উনি যেটা বলেছে যে আমি কামাল, আমিও তো যাব ওনার সঙ্গে। আমি কামাল থাকা যা না না থাকাটা, কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না করে কোনো কিছু আমরা করবো না। বাংলাদেশে এটা বহু আগেই বলেছি, আমার ভাবির পোলাদের উদ্দেশ্য করে বলেছিলাম, বাংলাদেশে কোন দড়িটা শেখ হাসিনার গলায় কে ঝুলাবে, কোন দড়ি পয়দা হয়েছে, কোন জল্লাদ শেখ হাসিনার। শুনেন, আপনি সামরিক বাহিনী এসে গুলি করে দিয়েছে বঙ্গবন্ধুকে, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার মতো ক্ষমতা ছোটবেলায় ওয়াপে আমার অনেক কবুতর নিয়ে গেছে। হ্যাঁ রাইট, ও ভুলে গেছি, অনেক কবুতর, সে কবুতর নিয়ে যায়, ঠিকই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শুনেন, বঙ্গবন্ধুর কন্যা যদি কালকে হেঁটেও চলে আসে বাংলাদেশে, কলকাতা যশোর রোড দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই তাকে ফাঁসির দড়িতে ঝোলায়। কোন জেলখানা এত সস্তা? শুনেন, শেখ হাসিনা যদি না যেত এবং তার কর্মীদের, ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলতো, তাহলে একটা পয়সা যেতে পারতো না। কিন্তু তিনি কোনো সংঘর্ষ চাননি, তিনি হতাহতের পরিমাণ বাড়াতে চাননি, বা তাকে, আমার ধারণা, এখনই তো আমরা সব জানি না, আমার ধারণা তাকে এমন একটা মিথ্যা কথা বলে হেলিকপ্টার উঠানোর জন্য জানতেনই না, আমার ধারণা, কি নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার যতটুকু মনে পড়ে। আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনা আসলে, এখন যদি আসে, যদি বলে আমি যশোর রোড থেকে আসতেছি, কারণ মায়ের পুত্র ক্ষমতায় নাই, সাথে সাথে সেনাবাহিনী আগে, এইবার আর ওয়াকারকে তো বিশ্বাস করবে না। আগে তো শেখ হাসিনা বিশ্বাস করেছিল সেনাবাহিনীকে, পুলিশকে, এবার তো কাউকে বিশ্বাস করবে না। তিনি তার নেতা কর্মীদের এবং জনগণকে বিশ্বাস করে আসবেন, কারণ ক্ষমতা আছে শেখ হাসিনা কিছু করার, বলা। আর শেখ হাসিনা তো আসবেই, আসবে তো অবশ্যই। তখন তো আমরা জানি এরা পাকিস্তান হিজরত করবে, এখন এমনকি ভারত। এখন বল হচ্ছে গভর্নমেন্টের কোর্টে না? নিঃসন্দেহে বল এখন গভর্নমেন্টের কোর্টে। তিনি তো বলে দিয়েছেন কোন ফাঁসির দড়ি রেডি আছে রাখো, কোন কোন জেলখানা আছে রাখো, কি বিচার করবা করো, আমি আসতেছি। এখন বলুক কত মুরত তাদের আছে। আমি একটা বিষয়ে দ্বিমত, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে পাসপোর্ট লাগবে না, তার চেহারাই পাসপোর্ট। সুতরাং এই বাংলাদেশে তিনি আসেন, যে হেলিকপ্টার, আমিও তাই চাই যে তাকে যে হেলিকপ্টারটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই হেলিকপ্টার দিয়ে তাকে আনা হোক, এটা আবার আমি একমত। এবং এনে, আমি তো বারবার বলেছি যে
শাহজালাল বিমানবন্দরে জায়গা হবে না, তাকে সোজা নিয়ে যেতে হবে আপনার টঙ্গীর ইজতেমার ময়দানে। এবং আমিও বলেছিলাম, অনেকে হাসছে, এখনো হাসে, বা কেউ আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। 3 দিন, আমি আবারও বলি, রিপিট করলাম, অন্তত এটা 20 বার বলেছি, 20 বার না 50 বার বলেছি, 3 দিন শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে টঙ্গীর ইজতেমার ময়দানে রাখতে হবে। কারণ কি জানেন? পাবলিক যাইতে দিবে না, এত মানুষ হবে তাকে দেখার জন্য। ঐতিহাসিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, ঐতিহাসিক, যা পৃথিবীর মানুষ দেখবে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ দেখবে। আমরা তাকে পছন্দ করি বা না করি, কেউ তাকে পছন্দ করুক আর না করুক, শেখ হাসিনাকে জামাতরা কেন পছন্দ করে? অনেকেই বলে শেখ হাসিনা তো অমুক পছন্দ করে না। আমি তার বাপের নাম কি? যদি হয় বাই চান্স মুক্তিযোদ্ধা, না হয় জামাত করে। আরে বিএনপির অর্ধেক লোকই তো যাবে, বিএনপির সমর্থিত অর্ধেক লোকই তো শেখ হাসিনাকে দেখতে যাবে টঙ্গীর ইজতেমা ময়দান। লিখে রাখেন আপনি আমার কথা আজকেরটাই। আজকে দর্শক যারা দেখতেছেন, আমার এই কথাটা আপনারা যার যার খাতায় বা মোবাইলে, হোয়াটসঅ্যাপে রেখে দেন, তারিখ দিয়ে আমি কথা বলবো। বিএনপি লোকই তো অর্ধেক যাবে সেই দিন। আওয়ামী লীগের লোকের কথা বাদ দিলাম, বিএনপি লোকই তো যাবে একজন সেদিন। শুধু কথা বলেছেন গতকালকে, তারেকের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি ন্যায় বিচার পাবেন, তাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিছু করব না। তিনি যদি আত্মসমর্পণ করেন, তারপরে যদি তিনি আপিল করেন, তিনি যদি ইয়া পারেন, হ্যাঁ। আমি আর সহ্য করতে, আমার একটু বলতে দেন, আমার আর সহ্য হইতেছে। এই জাহিদ পাড়া, এই পেতি পাড়া, এই পেতি পাড়ার কাছে আমি যাবো নাকি আত্মসমর্পণ করতে? এত কোথাকার শেখ হাসিনা, ওই জায়েদ পাঠার করোনা নিয়ে যদি বাংলাদেশে যেতে হয়, তার সাথে 10 বার আত্মহত্যা করবো আমি। আমি নিজেই তো আত্মহত্যা করবো। তা তো জায়েদ পাঠার করোনার আকাঙ্ক্ষা আমরা আমি শেখ ফরিদ করি না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ওই জায়েদ পাঠার করোনায় যাবে। এরাও তো দরকার 10 বার আত্মহত্যা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ দরকার হয় 50 বার আত্মহত্যা করবে, শেখ হাসিনা দরকার 100 বার আত্মহত্যা করবে, আওয়ামী লীগের নেতারা 500 বার আত্মহত্যা করবে। জায়েদ পাড়ার করোনার জন্য বাংলাদেশে যাবে? জায়েদ পাড়া নিজের কি মনে করে? পেতি পাড়া এলাকায় একটা ইউনিয়নের মেম্বার হইতে পারবে কোনোদিন? কালকে এক আপা আমাদের বললেন, জায়েদ পাড়া যদি চায়ের দাওয়াতে ডাকে মানুষ আসবে না, ভোট দেওয়া তো দূরের কথা। জায়েদ পাঠার করোনা নিয়ে আওয়ামী লীগকে আসতে হবে? তাহলে আমাদের ভাই যাওয়ার দরকার নেই, আওয়ামী লীগ জীবনও ক্ষমতা না আসুক। তো জায়েদ পাঠার করোনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেন না আসে, এটাই আমি আশা করবো। আওয়ামী লীগ কারো দয়া এইভাবে কি ইন্ডিয়া থেকে ছাড়বে? ইন্ডিয়া তো মানুষের গেস্ট, উনি, তার দায় দায়িত্ব আছে, তার নিরাপত্তার ব্যাপার। ইন্ডিয়া কোন একটা দেশ যার মৃত্যুদণ্ড আছে, যার মৃত্যুদণ্ড আছে, তাকে কোনো দেশ কিন্তু এইভাবে দিতে পারে না। কিন্তু ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতি, আজকে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে একটা জামে একটা গাড়ি আটকাইছে, গাড়িতে দুধ ছিল, পাবলিক ঘেরাও করে সব লুট করছে, দুর্ভিক্ষের মতো অবস্থা। জি জি, সেটাই বলতেছি। যদি দেশে যুদ্ধ হলেও হয়তো শেখ হাসিনা আসবেন না, আসতে দিবে না। কিন্তু বাংলাদেশে আমি খুবই ভয়ে আছি, দুর্ভিক্ষ হতে পারে। আমি জানি বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, শেখ হাসিনা ভারতের কথা শুনবে না, দেশে চলে আসবেন। কারণ দেশটা, পৃথিবীর 2টা মাত্র মানুষ, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা বলতে পারে এই দেশ আমার বাপের। আর কি বলতে পারে? পৃথিবীর কোনো ব্যক্তি কথা বলতে পারবে না এই দেশ আমার বাপের। আমরা বলতে পারবো এই দেশ আমার বা আমাদের, বা আমি শেখ ফরিদেরও বলতে পারবো, কারণ আমি দেশ নাগরিক। কিন্তু আমার বাপের দেশ, এটা বলতে পারে একমাত্র শেখ হাসিনা, শেখ রেহানা। সুতরাং তাকে ফিরে আসতে হবে। তখন এই যে কোনো কিছু তিনি মানবেন না, একটাই কারণ, যদি দেশে কোনো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, শেখ হাসিনা কিচ্ছু মানবে না, তিনি চলে আসবেন দেশে, আমি নিশ্চিত। কারণ দেশকে তিনি উদ্ধার করার জন্য তিনি বসে থাকতে পারবেন না। তার চোখ, তিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন যদি দেশে থাকেন, যদি ভারতে তখন থাকেন। এই দেশের মানুষ যদি কালকে 1 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায়, শেখ হাসিনা দেশে আসতে না পারে, উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সেই জন্য তিনি তখন আসবেন, কিচ্ছু মানবেন না। তিনি ডিরেক্ট তখন নরেন্দ্র মোদী, আমাদের প্রতিবেশী বৃহত্তর রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদীজিকে বলবে, আপনি আমাকে এক্ষুনি হেলিকপ্টার দেন, আমি চলে যাবো। থাকবেন না শেখ হাসিনা, লিখে রাখেন, এটাও লিখে রাখেন। যদি এটা যুদ্ধ হলে না আসতে পারে, কিন্তু দুর্ভিক্ষ লাগলে দেশে তিনি চলে আসবেন। কারণ তিনি থাকতে পারবেন না তখন। কিসের আর ফাঁসির কথা বলতেছেন? কে তাকে ফাঁসি দিবে? কি বলেন রে ভাই? আর আমি শেখ ফরিদের ফাঁসি দিলে এখন বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শেখ ফরিদের ফাঁসি দিলে আমি কোথাকার কোন ক্ষেতের মূলা? আমারে ফাঁসিতে ঝোলাক না দেখি, দেখেন কি হয় বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবে? পাগল হয়েছেন? ওয়াকারকে বলেন না, মুখ দিয়ে বের করতে বলেন।
আচ্ছা, তারেক রহমানকে বলতে শুনছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? বলতে শুনছেন কোনোদিন? আপনি এই এই যে সাদা শকুন শফিকের মুখে কোনোদিন শুনেছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? কারণ তারা জানে যে এই কথা বলার পরের দিনে কি হবে। ওই যে এখন রাস্তার কুকুর যদি হাতিকে দেখে ঘেউ ঘেউ করে, হাতি তার ওই দিকে বলতে বলেন তারেক রহমানকে। মির্জা ফখরুল সাহেবকে বলতে পারেন শেখ হাসিনা ফাঁসি দিবে। আপনি এই জায়েদ পাঠাকে বলতে বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে। দেখি বলতে বলেন ওর সেটার মুরদ হয় কিনা। এত সস্তা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে আপনি ফাঁসি দিবেন বাংলাদেশে? অত নালি আদেশের না, অত নালি আদেশের মনে করেন না। আমি শক্তিবিরোধীরা ফাঁসি দিলে এই সরকার ক্ষমতায় থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। আর শেখ হাসিনাকে ফাঁসি দিবে তো ভারত থেকে আইনা আসবে, আসবে শেখ হাসিনা আসবে, তখন দেখবো কারা থাকে আর কার। বললাম তো, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বিএনপির 15 থেকে 20 লক্ষ লোক থাকবে, তারা বিএনপির ভোট দেওয়া লোক, তারা থাকবে। এখন কল্পনা করেন আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ, যুবলীগ, মুক্ত চিন্তার মানুষ, মুক্ত বুদ্ধির মানুষ, সাংস্কৃতিক যারা সংস্কৃতি মনা, শিল্পী, মাজারপন্থী, এরা কত থাকবে আপনি দেখেন। যেদিন শেখ হাসিনা আসবে, এই যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরির সাথে তো 2 লাখ লোক যাবে, এই এক মৌলানার কথা, মুফতি তার সাথে যেদিন শেখ হাসিনা আসবে, আর আমার সাথেই তো 1 লক্ষ লোক থাকবে। যেদিন শেখ হাসিনা ডিক্লেয়ার করবেন আমি শেখ হাসিনা আসতেছি, তারিখ এত, আমি শেখ ফরিদের সাথে 1 লক্ষ মানুষ থাকবে, আমার সাথেই তো 1 লাখ লোক থাকবে। 1 লাখ, আমি গ্যারান্টি দিলাম, কথা দিলাম যে ওই দিন গুইনা নিবেন। আমি আপনাকে লাইভ কল দিব, এই দেখেন আমার পিছনে কত লোক, 1 লক্ষ লোক নিয়ে সেদিন আমি জামালপুর থেকে আমি যাবো 1 লক্ষ লোক নিয়ে লং মার্চ করে 3 দিন আগে বলে দিলাম আপনাকে। আপনাকে আপনার চ্যানেলে লাইভ দেখাবো যে আমরা আসতেছি, এবং গুনে নিবেন আপনি, 1 লক্ষের একটা কম হবে না। তাহলে এখন বুঝেন কত লোক হবে শেখ হাসিনা। তাহলে আমি ফরিদ তো আওয়ামী লীগ করি না, তাহলে আমার টাকে যদি 1 লাখ লোক আসে শেখ হাসিনাকে দেখতে, তাহলে কত লক্ষ লোক বাংলাদেশে আসবে। বলছি তো 3 দিন টঙ্গীর ইস্তেমা ময়দান কলাপস হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, আসতে দিবে না কেউ, দেখার জন্য যাবে, এক নজর দেখার জন্য তারা ভাষণ শোনা লিখে রাখেন আপনি। আর তারা বলতেছে কোথাকার কোন পেতি পাড়া, সে বলে শেখ হাসিনাকে জাস্টিস, তোর জাস্টিসের জন্য তোর মায়ের ভাতারের দেশ, আল্লাহর পেতি পাড়া, কোথাকার কোন পেতি পাড়াকে খলিল রহমানেরা আসছে, হ্যাঁ শেখ হাসিনার করুণা নিতে হবে, ওই দেশেই যাবো না, পেতি পাড়ার জন্য যেতে হবে। শেখ হাসিনা এমন সময় কথাটা বললেন, মনে করেন এই গভর্নমেন্ট আসা, তারেক রহমান গভর্নমেন্ট আসার পরে ইন্ডিয়া খুব আন্তরিকভাবে চেষ্টা করেছে এই গভর্নমেন্টের সাথে চমৎকার সম্পর্ক গড়ে তোলার জন্য, কিন্তু এটা একটা শীতল জায়গায় মনে চলে গেছে। এই লোকগুলা চীনের দিকে ঝুঁকে পড়ছে। চীন তারেক রহমানকে আগে তার দেশে নেওয়ার চেষ্টা করতেছে। এই পরিস্থিতি কিন্তু ওনার এই বক্তব্য। আর আপনার ভাবিনপুলা একজন বলছে যে ওই রকম বাংলাদেশের মানুষের গরু চুরি করে না, চুরি করতে পারে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। আমরা বলি সীমান্তে কোনো বাংলাদেশি মানুষ গরু চোরাচালান করে ইন্ডিয়ারা, বাংলাদেশি মানুষ কেন গরু চোরাচালান করবে? আমরা বাংলাদেশে এই যে কোরবানি আসছে, আমাদের সব পশু। শুনেন, আমার ভাবির পোলা এটা পাগল হয়ে গেছে, আমরা তো চিনি। এই ভাবির পোলা একদিন কি বলবে জানেন? আমি তো কোনোদিন এনসিপি করি নাই। এই ভাবির পোলা বলবে আমি তো কোনো এমপি ছিলাম না, আমার ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে এমপি বানাইছে, তারেক রহমান হাতে পায়ে ধরে এমপি বানাইছে, এগুলো বলবো। তো আমি তো হইতে চাই না এগুলো বলবো। যেমন কারিনের মা বলতেছে এরা লুটপাট করছে, এখন তারা বলে তারা জুলাই যুদ্ধ না করবি তো, কয়দিন পরে না করবে, আমার এই ভাবির পোলারাও না করবে। আপনি লিখে রাখেন, আসিফ নজরুল বলেছিল না, আসিফ সার এই বাটপারটা জাইন করে গেছে যে হাঙ্গা করতে গেলে আর বৈর অনুমতি লাগবে না। কি কাজটাই না করে গেছে আমাদের। এই দেখেন আপনার একজন ভক্ত লিখে পরিচয় মাঝে মাঝে 2-একটা গালি দেন, ভালোই লাগে। ভাবির পোলা আপনার ওটাই বলতেছি, ভাবির ওই আসিফ সার কি করছে, আসিফ সার বাংলাদেশের মানুষকে দ্বিতীয় হাঙ্গা করার জন্য উস্কায় দিয়ে গেছে। আর আমার ভাবির পোলা ও তো গরু চুরির কমিশন পায়। শুনেন, চুরি বন্ধ হলে কে চেতে? আচ্ছা, ভারতে গরু চুরি বন্ধ হয়েছে, আমার ভাবির পোলাদের কলজা এত জ্বলে কেন? আমার ভাবির পোলাদের শাশুড়ির হাতি এত জ্বলে কেন? আমি বুঝে উঠতে পারি না।
আমি বুঝে উঠতে পারি না ওই শব্দটা উচ্চারণ করে, তাই ওটা বললাম আর কি। কারণ আজকাল আদি মানে মানুষ ওইটা বুঝে, যা বুঝার আপনি বুঝে এত জ্বলে কেন? এই যে পাটোয়ারি, এর নাম কি যেন ভুলে গেছে আমার অনেক ভাবি তো, অনেক ভাবির পোলার নাম মনে নাসিরুদ্দিন পাটোয়ারি। পাটোয়ারি নাকি ফাটোয়ারি নাকি ভাটোয়ারি না মাটোয়ারি না কি যেন নামের। যাই এই ভাবির পোলার এত জ্বলে কেন? ওর শাশুড়ির হাত দিয়ে এত জ্বলে কেন? আর খালা শাশুড়ির হাত দিয়ে এত জ্বলে কেন? গরু চুরি বন্ধ হলে আমার তো জ্বলে না, আমার তো জ্বলে না। কাটা তারের বেড়া দিল ওর জ্বলে কেন? ভারতের কাটা তারের, ভারত কাটা তারের বেড়া কি ওই আমার ভাবির পোলা পাটোয়ারির শাশুড়ির হাতের উপর দিয়ে দিবে? তারা তো তার জমিনের উপরে দিবে, আপনার যথেষ্ট জায়গা দূরে থেকে, 150 মিটার দূরে। এত জ্বলতেছে কেন আমার ভাবির পোলার, এত জ্বলে কেন? কারণ হলো ওই যে গরু চুরি, ফেনসেডিল আনা, হাড়ি আনা, চিনি আনা, তারপরে কচু মুখী পেঁয়াজ আনা, এগুলোর তো পার্সেন্টেজ পায়, তাই এত তার এত জ্বলতেছে। ওইগুলো আমরা বুঝি, তার বুকে কোথায় ব্যথা, তোমার কোথায় কোথায় ব্যথা গো, এগুলো আমরা তো বুঝি ব্যথাটা। বাংলাদেশের সাথে ভারতের